সোশ্যাল মিডিয়া থেকে আপনি চাইলেও দূরে থাকতে পারবেন। ও কোথায় করতে হবে, ওর অ্যাবিলিটি কতটুকু, ও এটা খুব ভালো জানে। সবাই হয়তো বা ভাবে যে আমি একটা কমেন্টস করছি শেষ। যখন বলটা খেলেন আপনার কানের মধ্যে কোনো নয়েজই আসে না, তখন শুধু এই যে আপনি বলটাই দেখেন আর বলারকেই দেখেন। যখন ভালো তখন সবাই থাকে, কিন্তু খারাপ সময় আপনার সাপোর্টেড কেউই থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় দেশের মানুষই তাদেরকে আলাদা। মানে এখন যে বয়সে আছেন, ন্যাশনাল টিমের আশেপাশে আছেন, একটা ফরম্যাটেও আছেন দলে, কতদূর আর কি স্বপ্ন দেখেন? এটা তো স্বপ্ন দেখি, যেটা বললাম যে যেভাবে শুরু করেছিলাম ওই রকম ভাবে আবার টিমে পারফর্ম করতে চাই, এটাই আর কি। এখন আপনার মতো একজন সিনিয়র ক্রিকেটার, একটা তো সিলেকশন প্রসেস আছে যে এরকম একজন সিনিয়রকে দলে নেওয়া মানে ম্যাচ দেয়া। আপনার ক্ষেত্রে বোধহয় সেটা খুব অ্যাপ্লিকেবল না। চাই না, এটা টিম ম্যানেজমেন্ট। আমি সমালোচনা করছি না, মানে না, এটা একটা টিমের একটা যে কোনো একটা থাকে, সো এটা টিমের একটা ডিসিশন ছিল। এটা তো আপনার জন্য আরেকটা বিশাল সাইকোলজিক্যাল ব্যাটেল যে এত সিনিয়র প্লেয়ার হয়েও ডাগআউটে থাকতে হচ্ছে। মানে এটা টিম ম্যানেজমেন্টের কিছু না, বাট একজন সিনিয়র প্লেয়ার, আমরা আগে যেমন মাহমুদুল্লাহকে নিয়ে যে আলোচনাটা হতো যে তাকে স্কোয়াডে নিলে তো খেলাতে হবে, তাহলে তাকে নিব কি নিব না এরকম আলোচনা হতো যে নির্বাচকদের মধ্যে, আমরা শুনতাম আলোচনা। একজন সিনিয়র প্লেয়ারকে টিম ম্যানেজমেন্ট বসিয়ে রাখতে পারছে, এটা কি ইতিবাচক পরিবর্তন বলবেন, নাকি মনে হয় যে একটু অন্যভাবে চিন্তা করা যেতে পারে? না, আপনাকে ইতিবাচকই চিন্তা করতে হবে। দেখেন, টিম যদি আপনাকে ভালো করতে হয়, সো আপনার বেঞ্চ সেটটাও ভালো থাকতে হবে, তাহলে আপনার টিম ভালো করবে। জন্য আপনি সবসময় রেডিও থাকতে হবে যে বাইরে যে থাকবে যেন আসলে সেম ফ্লোতে যেতে পারে। সো আমি পজিটিভ হিসাবে নিয়েছি, কারণ যদি এটা টিমের জন্য ভালো হয় তাহলে সবসময় ঠিক আছে, কিন্তু যদি ইন্টেনশনালি হয় তাহলে ঠিক নাই, কখনো কোনো সময়ের জন্যই ঠিক নাই। আপনার সাতক্ষীরার সবাইকে একটু আস্তে কথা বলেন, মানে যখন পাবলিক প্লেসে কথা বলেন। জানি না, আমি তো বলি না, মুস্তাফিজুর রহমানও যখন কথা বলেন পাবলিক ফোরামে বা ইভেন প্রেস কনফারেন্সে, একটু অল্প কথা বলেন, নিচু স্বরে কথা বলেন। মানে আপনি কেন কানেক্ট করছি যে আপনারা তার বন্ধুত্ব একটা, মানে দারুণ একটা রসায়ন। একই শহরের দুজন, ভাবা যায় ওই সময় 2014-15-তে সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় যাচ্ছেন, একসঙ্গে কখনো গেছেন বা এরকম দৃশ্য মানে যদি একটু বলেন। না, একসাথে এরকম না, কিন্তু একসাথে প্রোগ্রামে গেছি তো এটা হিউজ, মানে অনেক মানুষ ছিল, অনেক ভালোবাসা। এটা সাতক্ষীরা মানুষের জন্য সবসময় আলাদা একটা সফট কর্নার থাকেই। সো মানে একসাথে যখন গেছিলাম তখন একটা আলাদা রকম ফিল কাজ করছে ওই সময়। আমরা একবার মানে বাইরেটা কখনো একসাথে যাওয়া হয়নি, একবার আমি, মাশরাফি ভাই, আরো কয়েকজন একসাথে আমরা একটা সি প্লেনে একটা প্রোগ্রামে গেছিলাম সাতক্ষীরাতে। তো ওই সময়টাও অনেক মানুষ ছিল, মানে জাস্ট মানে একটা আলাদা রকম একটা ফিল ছিল যে নিজের জেলায় মানুষের মধ্যে যাওয়া একটা আলাদা রকম ভালোবাসার জায়গা ছিল। দুজন একবারে একসঙ্গে দারুণভাবে শুরু করলেন, নিশ্চয়ই সাতক্ষীরা না, বাংলাদেশের মানুষও সেলিব্রেট করেছে ওই সময়টায়। মুস্তাফিজ যে সেই যে ট্রেনে উঠলেন, তার গতি বাড়িয়েই ছুটছেন, মানে তার বিশেষত্বটা কি? ও নিজেকে খুব ভালো জানে আর কি, ও কোথায় করতে হবে, ওর অ্যাবিলিটি কতটুকু, ও এটা খুব ভালো জানে। সে কি 10-20 জন কোচের কাছে কখনো যায়নি? না, ও কখনোই যায়নি, এবং ও জানে যে ও কি পারে আর কতটুকু তার ক্ষমতা আছে। আপনার কি মনে হয় যে ওই মাশরাফিদের আমলে ক্রিকেট খেলাটা কম্পারেটিভলি ইজি ছিল যদি আপনি সোশ্যাল মিডিয়াকে বিবেচনায় নেন? বিবেচনা না নিয়ে তো উপায় নেই। একসময় অনেক কথা হয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, দূরে থাকা আসলে কি সম্ভব কিনা? এখন যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি চাইলেও দূরে থাকতে পারবেন না, কারণ ওটা এক হয়ে গেছে। এখন ক্রিকেট প্লেয়ার আর সোশ্যাল মিডিয়া এখন এক হয়ে গেছে। সো আপনি এটা চাইলেই দূরে যেতে পারবেন না, সো এটাকে মেনে নিয়েই খেলতে হবে। মানে কতটুকু মানা যায় যদি আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলেন, বা লিটন কুমার দাস, নাজমুল হোসেন, মানে যিনি এখন টেস্ট ক্যাপ্টেন বা পারফরমেন্স দেখেন। প্লেয়ারদের জন্য খুবই কঠিন। সবাই হয়তো বা ভাবে যে আমি একটা কমেন্টস করছি শেষ, কিন্তু ওইটা একটা প্লেয়ারের জন্য অনেক বড় কিছু হয়ে যেতে পারে। ধরেন কথার কথা, আপনি মাঠে নামতেছেন, সেই সময় একটা বাজে কোনো কথা আপনি শুনলেন, মাইন্ডের মধ্যে কিন্তু ওটা আপনার থেকেই যাবে। কারণ অনেক সময় আমরা যখন ব্যাটিং করি, অনেক সময় না, সবসময় আমরা যখন ব্যাটিং করি, মাঠে যদি 30,000 দর্শকও থাকে, আপনি যখন ফোকাস করেন আপনার কিন্তু কোনো নয়েজ আসে না,
কিন্তু আমরা যারা খেলি আমরা শুধু জানি যে আপনি যখন বলটা খেলেন আপনার কানের মধ্যে কোনো নয়েজই আসে না, তখন শুধু ওই যে আপনি বলটাই দেখেন আর বলারকেই দেখেন। খেলার পরে না আপনি বুঝতে পারেন, তখন আবার মনে হয় যে আমাদের কনসেন্ট্রেশন জিনিসটা এরকম থাকে। কিন্তু ওর মধ্যে যদি একটা নেগেটিভ ভয়েস আসে না, তখন কিন্তু কানের মধ্যে চলে আসে। পজিটিভ ভয়েস দেখবেন অনেক সময় আসে না, যেমন মাথা ব্যথা করলে একটা পিন পড়লে সেই পিনের শব্দ নেওয়া যায় না। সো সেম জিনিসটা এরকম যে আপনি যাচ্ছেন একটা নেগেটিভ কথা শুনলে এটা আপনার মাথার মধ্যে বের করা যায় না। এটা তো মাঠের বাইরেটা আরো বেশি কঠিন। মাঠের বাইরে আরো বেশি কঠিন। আমরা দেশ না, অ্যাকচুয়ালি আমরা জাতিগতভাবেই সবাই এরকম। যখন ভালো তখন সবাই থাকে, কিন্তু খারাপ সময় আপনার সাপোর্টেড কেউই থাকে না। তো ওই ওই সময়টা আমাদের জন্য কামব্যাক করা খুব ইজি, মানে ইজি হয় না, খুবই কঠিন থাকে। সময় দেখাচ্ছে আপনি অনেক সময় আছে যে খারাপ করছেন না, আজকে কালকে জিমে যাওয়া যাবে না, গেলেই সাংবাদিকরা নিউজ করবে, একটা ভিডিওস আপলোড করবে, একটা কথা বলবে, এটা আমি আজকে নিতে পারবো না। তো দেখা যাচ্ছে সে যাচ্ছে না এই ভয়ে, 2 দিন যাচ্ছে না, 3 দিন যাচ্ছে না, কিন্তু একটা সময় তো যেতে হবে, কিন্তু ওই 2-3 দিনই সে পিছায় গেল সে, কারণ সে ওই জিনিসটা নিয়ে আরো বেশি নেগেটিভ চিন্তা করছে। কিন্তু আমরা ভাবি যে না, বলছি ওটাও বুঝে নেবে, কিন্তু এটা প্লেয়ারের জন্য খুবই কষ্টের। মানে আপনার মাধ্যমে একটু অনুরোধ করতে চাই দর্শকদের কাছে যে মানে এই যে সমালোচনা হবে, ট্রলিংও হবে, বিকজ এটা মিম তৈরি হবে, এগুলো একটা ফান পার্ট হয়ে গেছে। বাট এইসব ক্ষেত্রে ভাষা সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিবারকে টেনে আনা, মানে আপনার কি কোনো রিকোয়েস্ট আছে যে অন্তত এগুলো পরিহার করা? সবারই সব বলার অধিকার আছে আমাদের দেশে, কিন্তু দেখেন যখন স্টেডিয়ামে আপনি যান, নিজের দেশের প্লেয়ারকে অ্যাটলিস্ট ওই ওই সময় সবার মানে পৃথিবীর সামনে তো নেগেটিভ বলার কোনো দরকার নেই। আপনি তো বলতেছেনই, সবখানেই বলতেছেন, আপনি আপনার বন্ধুকে বলতেছেন সোশ্যাল মিডিয়া, কিন্তু আপনি যখন একটা লাইভ খেলা চলতেছে ওইখানে যখন একটা আপনার নিজের দেশের প্লেয়ার ব্যাটিং করতেছে বা বোলিং করতেছে, আপনি তাকে ভুয়া ভুয়া বলতেছেন, এটা তো আপনি প্লেয়ারটাকে বলতেছেন না, আপনি পুরো দেশকেই ছোট করতেছেন। তো এইভাবে চিন্তা করলে হয়তো বা পরিবর্তন আসতে পারে। আপনি চাইলেই তো কাউকে থামাইতে পারবেন না। So, আমাদের দেশে তো একটা অন্য সমস্যাও আছে যে শুধু একজন খেলোয়াড়কে না, 2 খেলোয়াড় পুরো বাংলাদেশ ভাগ। আবাহনী মহামেডান যেরকম সেরকম সাকিবের ভক্তরা তামিমকে আক্রমণ করেন কারণে অকারণে, তামিমের ভক্তরা আবার সাকিবের বিভিন্ন নেতিবাচক দিক সামনে নিয়ে আসেন। এটা তো কোনো ন্যাশনাল কালচার হতে পারে না, অন্য দেশের খেলোয়াড়ের সঙ্গে বিরোধিতা থাকতে পারে। তো এটা কি আপনার কখনো নজর পড়েছে যে এই জিনিসগুলো হচ্ছে? না, এই যে দেখেন সবাই যে বলে না যে সাকিব তামিমের ঝগড়া, সাকিব তামিমের মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় দেশের মানুষই তাদেরকে আলাদা করে দিছে, যে পক্ষ বিপক্ষে কথা বলে তাদের সম্পর্কে নেগেটিভ কথা বলে, এটা মানুষের মধ্যে আমরা মানুষরাই ঢুকাইছি। যে কিন্তু ওদের কাছে আমার কাছে মনে হয় না যে এরকম বড় কোনো কিছুই আছে। আপনি মানুষদের দোষ দিবেন কেন? মিডিয়ায় যখন বোর্ড প্রেসিডেন্ট নিজে বলেন যে সাকিব আর তামিমের মধ্যে ঝামেলা আছে, 2022-এ এটা বলার পর কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। সো এটা তো অফিসিয়ালি স্ট্যাম্প দেওয়া হয়েছে যে সাকিব আর তামিমের মধ্যে ঝামেলা আছে। অ্যাকচুয়ালি ওই সময় সবাই জানতে পারছে আর কি, বলতে গেলে আমরাও জানতে পারছি, কিন্তু আমরা ড্রেসিং রুমের মধ্যে কখনোই এটা বুঝতে পারিনি বা তারা কখনো বুঝতে দেয়ই নাই। ওই সময় হয়তো বা ফার্স্ট সবাই জানতে পারছে যে এরকম কোনো ঘটনা ঘটতেছে।